স্থানীয় সংবাদ পড়ছি ধৃতি সেন শর্মা। বিশেষ খবর হলো, রাজ্যের সমস্ত সরকারি ও আধা সরকারি সংস্থায় কর্মী ও পেনশনভোগী এবং শিক্ষক ও অশিক্ষক কর্মচারীদের জন্য আরও এক কিস্তি মহার্ঘ ভাতা দেওয়ার বিষয়ে আজ বিজ্ঞপ্তি জারি হয়েছে। রাজ্য সরকার অ্যাডহক ভিত্তিতে 22 টাকা করে মজুরির হার বৃদ্ধির কথাও ঘোষণা করেছে। কতজন গুরুত্বপূর্ণ ব্যক্তি এসএসকেএম হাসপাতালে ভর্তি ও তাদের কি সুযোগ সুবিধে দেওয়া হচ্ছে, কলকাতা হাইকোর্ট তা এসএসকেএম কর্তৃপক্ষের কাছে জানতে চেয়েছে। নেতাই শহীদ দিবসে বিরোধী দলনেতাকে মাল্যদান করতে দিতে বাধা কোথায়, আদালত রাজ্য সরকারের কাছে তাও জানতে চেয়েছে। বিজেপি আসন্ন লোকসভা নির্বাচনে 9 বছরে কেন্দ্রীয় সরকারের জনকল্যাণমুখী প্রকল্পগুলি নিয়ে প্রচার চালাবে। বিশ্বের সেরা 10টি বিমানবন্দরের তালিকায় স্থান করে নিল কলকাতা। সুন্দরবনের মধু সহ বাংলার আরও 4টি শিল্প জিআই সত্ত্ব লাভ করেছে, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা। অনূর্ধ্ব-17 যুব লীগ ফুটবলে ইস্টবেঙ্গল 3-2 গোলে ওড়িশা এফসিকে হারিয়ে দিয়েছে। আসছি বিস্তারিত খবরে। রাজ্যের সমস্ত সরকারি ও আধা সরকারি সংস্থায় কর্মী ও পেনশনভোগী এবং সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত বিদ্যালয়ে কর্মরত শিক্ষক ও অশিক্ষক কর্মচারীদের জন্য আরও এক কিস্তি মহার্ঘ ভাতা দেওয়ার বিষয়ে আজ বিজ্ঞপ্তি জারি হয়েছে। ষষ্ঠ বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী এই কিস্তিতে মূল বেতনের 4% হারে মহার্ঘ ভাতা দেওয়া হবে। পুরসভা, পঞ্চায়েত এবং স্থানীয় সংস্থাগুলির কর্মীদের ক্ষেত্রেও তা প্রযোজ্য হবে। এবছর 1 জানুয়ারি থেকেই তা কার্যকর হবে বলে নবান্নে অর্থ দপ্তরের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। পেনশনভোগীদের পাশাপাশি ফ্যামিলি পেনশন প্রাপকরাও একই হারে ডিআরএস রিলিফ পাবেন। এর ফলে সমস্ত সরকারি কর্মী ও পেনশনভোগীরা মূল বেতনের 10% হারে মহার্ঘ ভাতা ও ডিআরএস রিলিফ পাবেন। এতদিন রাজ্য সরকারি কর্মীরা 6% হারে মহার্ঘ ভাতা পেতেন। অতিরিক্ত 4% ডিএ দেওয়ার ফলে বছরে 2400 কোটি টাকার অতিরিক্ত খরচ হবে রাজ্য সরকারের। এর ফলে প্রায় 14 লক্ষ সরকারি কর্মী উপকৃত হবেন। রাজ্য সরকার দৈনিক মজুরি বৃদ্ধির কথা ঘোষণা করেছে। নবান্নে আজ অর্থ দপ্তরের বিজ্ঞপ্তিতে অ্যাডহক ভিত্তিতে 22 টাকা করে মজুরির হার বৃদ্ধির কথা জানানো হয়। চলতি মাস থেকেই বর্ধিত হার কার্যকর হবে। এদিকে রাজ্যের চটকল শ্রমিকদের বেতন বৃদ্ধি নিয়ে ত্রিপাক্ষিক বৈঠকে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চটকল মালিকদের সংগঠন, বিভিন্ন চটকল ও 24টি কেন্দ্রীয় শ্রমিক সংগঠনের প্রতিনিধিদের মধ্যে শ্রম দপ্তরে ওই ত্রিপাক্ষিক বৈঠক বসে। এর ফলে নতুন কাজে যোগ দেওয়া একজন শ্রমিকের মাসিক বেতন 3,562 টাকা বাড়বে। অন্যদিকে পুরনো শ্রমিকদের মাসিক বেতন হবে 17,271 টাকা। পাশাপাশি যে সমস্ত শ্রমিক 20 বছর ধরে চুক্তির ভিত্তিতে কাজ করছেন তাদের স্থায়ী করার বিষয়েও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী মাস থেকেই বর্ধিত বেতন কার্যকর হবে। শ্রমমন্ত্রী মলয় ঘটক জানিয়েছেন, এবং পরোক্ষভাবে পাট চাষের সঙ্গে আমাদের রাজ্যে প্রায় 40 লক্ষ চাষি যুক্ত আছে, অর্থাৎ প্রায় 43 লক্ষ মানুষ এই চুক্তির দিকে তাকিয়ে থাকে। এখন সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে সমস্ত পিএফ এগুলো সরকারিভাবে পিএফ এর ডিপার্টমেন্টে জমা করবে, যাতে পিএফ রিটায়ার করলে তারা পেয়ে যায়। যারা নতুন জুট মিলে কাজ করতে ঢুকবে তাদের আগে বাইরে ছিল 370 টাকা, সেটা বাড়িয়ে 485 টাকা করেছে। একটা ওয়ার্কার যারা নতুন ঢুকবে সেটা হচ্ছে 715 টাকা। পিএফ, গ্র্যাচুইটি, ইএসআই এই সমস্ত টাকা মিলে 715 টাকা মিনিমাম জুট মিলে ঢুকলেই তিনি পাবেন। উল্লেখ্য, এই সিদ্ধান্তের ফলে রাজ্যের 113টি চটকলে কর্মরত প্রায় 2.5 লক্ষ শ্রমিক উপকৃত হবেন। এর আগে 2019 সালে চটকল শ্রমিকদের বেতন বৃদ্ধি হয়েছিল। বিভিন্ন ঘটনায় গ্রেপ্তার হয়ে কতজন গুরুত্বপূর্ণ ব্যক্তি এসএসকেএম হাসপাতালে ভর্তি এবং তাদের চিকিৎসার জন্য কি কি সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে তা এসএসকেএম কর্তৃপক্ষের কাছে জানতে চেয়েছে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ। ভিআইপি ব্যক্তিরা হাসপাতালে ভর্তি থাকায় সাধারণ মানুষ চিকিৎসা পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন বলে অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টে মামলা হয়েছিল। সেই মামলাতেই আজ এসএসকেএম কর্তৃপক্ষের কাছে 24 জানুয়ারির মধ্যে রিপোর্ট তলব করেছেন প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানমের বেঞ্চ। হলফনামার আকারে তা পেশ করতে হবে। শুনানিতে প্রধান বিচারপতির পর্যবেক্ষণ, প্রভাবশালীরা হাসপাতালের বেড দখল করে থাকবেন আর সাধারণ মানুষ চিকিৎসা পরিষেবা থেকে বঞ্চিত হবেন তা চলতে পারে না। 24 জানুয়ারি মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে। উল্লেখ্য, এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন সুজয় কৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করা নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ এবং তদন্তকারী সংস্থা ইডির মধ্যে দীর্ঘ টানাপোড়েনের প্রেক্ষাপটে হাইকোর্টের এই নির্দেশ। গতকাল রাত 9:30টার পর সুজয় কৃষ্ণকে এসএসকেএম হাসপাতাল থেকে জোকার ইএসআই হাসপাতালে নিয়ে গিয়ে তার কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করা হয়।
কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের সঙ্গে পিসি এবং ভাইপোর কণ্ঠস্বর মিলে যাবে বলে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কটাক্ষ করেছেন। তিনি আজ পশ্চিম মেদিনীপুরের গড়বেতায় বিডিও অফিসের মাঠে ছোট আঙারিয়া গণহত্যাকাণ্ডের স্মরণে এক জনসভায় বক্তব্য রাখছিলেন। কালীঘাটের তৃণমূল কংগ্রেস নেতাদের দুর্নীতি সম্পর্কে মন্তব্য করতে গিয়ে শুভেন্দু বলেন, দুর্নীতির সমুদ্রের জলস্রোতকে কখনোই বালির বাঁধ দিয়ে আটকানো সম্ভব নয়। আজকের অনুষ্ঠানে 3টি শহীদ পরিবারের 5 জন সদস্য উপস্থিত ছিলেন। এদিকে নেতাই গণহত্যার শহীদ দিবসে বিরোধী দলনেতাকে মাল্যদান করতে দিতে বাধা কোথায়? কলকাতা হাইকোর্ট রাজ্য সরকারের কাছে তা জানতে চেয়েছে। আগামী 7 তারিখ ঝাড়গ্রামের নেতাইয়ে গণহত্যার শহীদ দিবসের শ্রদ্ধা জানাতে সেখানে যেতে চেয়ে কলকাতা হাইকোর্টের আগাম অনুমতি চেয়েছেন শুভেন্দু অধিকারী। বিচারপতি জয় সেনগুপ্তর এজলাসে রাজ্যের তরফে আজ জানানো হয়, 6 ও 7ই জানুয়ারি শহীদ স্মরণে গঠিত কর্মসূচির রয়েছে সকাল 6টা থেকে রাত 10টা পর্যন্ত। বিরোধী দলনেতা তারপরেই যেতে পারবেন। আগামীকাল এ ব্যাপারে রাজ্য সরকারের বক্তব্য জানতে চেয়েছে হাইকোর্ট। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। বিজেপি আসন্ন লোকসভা নির্বাচনে গত 9 বছরে কেন্দ্রীয় সরকারের জনকল্যাণমুখী প্রকল্পগুলি নিয়ে প্রচার চালাবে। পূর্ব মেদিনীপুরে আজ দলীয় কর্মসূচিতে যোগ দিতে গিয়ে বিজেপি নেতা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী বলেন, বিশ্বের দরবারে দেশকে তুলে ধরতে সরকার যে উদ্যোগ নিয়েছে সে বিষয়টিও মানুষের সামনে তুলে ধরা হবে। 100 দিনের কাজে কেন্দ্রীয় সরকার টাকা দিচ্ছে না বলে তৃণমূল কংগ্রেসের অভিযোগ সম্পর্কে শ্রী চৌধুরী বলেন, প্রতিটি প্রকল্পে সরকার যে অর্থ দিয়েছে তার ইউটিলাইজেশন সার্টিফিকেট বা হিসেব দেওয়া বাধ্যতামূলক। পশ্চিমবঙ্গ সরকার সেই হিসেব দেয়নি বলেই টাকা বরাদ্দ বন্ধ হয়েছে। मोदी जी का जो शुरू का नारा रहा है कि सबका साथ, सबका विकास, सबका विश्वास और सबका प्रयास, अगर आप देखें तो किसी भी योजना में कहीं कोई जात या कोई धर्म या पक्षपात नहीं है। जो पात्र व्यक्ति है उसको देने का हम काम कर रहे हैं और निश्चित तौर से उसके आधार पर लोकसभा में हम जनता के बीच में जाएंगे और मुझे पूर्ण विश्वास है कि जनता हमारा सहयोग करेगी। এদিকে লোকসভা ভোটের আগে জনসাধারণের কাছে কেন্দ্রীয় সরকারের প্রকল্পের প্রচার তুলে ধরার জন্য বিজেপি মোদি গ্যারান্টি ভ্যান নামে একটি ট্যাবলো চালু করেছে। মালদা উত্তরে আজ এই ট্যাবলোর সূচনা করেন বিজেপি সাংসদ খগেন মুর্মু। কংগ্রেসকে তৃণমূল কংগ্রেসের প্রয়োজন, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উদ্দেশ্যে এই মন্তব্য করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি সাংসদ অধীর রঞ্জন চৌধুরী। তিনি আজ মুর্শিদাবাদে বলেন, তৃণমূল কংগ্রেস তার দলকে বাঁচাতে গেলে এখন কংগ্রেসের প্রয়োজন। মমতা ব্যানার্জি বলছে যে কংগ্রেসের 2টো সিট, কি 2টো সিট দিবে? ওকে তো হারিয়ে 2টো সিট নিয়েছি আমরা, এবং আমাদের নিজেদের ক্ষমতা আরো অনেক সিট আমরা লড়তে পারি। আমরা কিন্তু দয়া চেয়েছি, তোমাকে যে কি দয়া নেবো 2টো আসনের জন্য? তোমার দয়া দক্ষিণে নিয়ে আমরা এই সিট রক্ষার কোনো মানসিকতা আমাদের নেই। আমরা প্রত্যাখ্যান করছি। এরকম ওপেন চ্যালেঞ্জ করেছি, বহরমপুরে তো হারাবে বলছে, মালদা হারাবে বলছে। ওপেন চ্যালেঞ্জ করেছি মমতা ব্যানার্জির দলকে, যে কোনো মামুকে এখানে পাঠিয়ে দাও, যদি হারাতে পারো রাজনীতি করা ছেড়ে দাও। আপনি প্রিয়াঙ্কা গান্ধীকে বলছেন মোদির বিরুদ্ধে লড়তে, আমি আপনাকে বলছি আপনি আসেন এখানটা আমার বিরুদ্ধে লড়তে। উল্লেখ্য, মমতা ব্যানার্জি রাজ্য লোকসভা নির্বাচনে কংগ্রেসকে 2টি আসন দেওয়ার যে কথা বলেছেন তার প্রেক্ষিতেই অধীর রঞ্জন চৌধুরীর এই বক্তব্য। কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিককে গ্রেপ্তারের দাবিতে আগামীকাল দিনহাটা থানায় ডেপুটেশনের ডাক দিয়েছে তৃণমূল কংগ্রেস। 2018 সালের একটি গুলি চালনার ঘটনায় অভিযুক্ত নিশীথ প্রামাণিকের রক্ষা কবচ বাতিল করেছে কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চ। এরপরেই দ্রুত তাকে গ্রেপ্তারের দাবি জানিয়েছে তৃণমূল কংগ্রেস। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ জানিয়েছেন, আগামীকাল দিনহাটা থানায় ডেপুটেশন দেওয়া হবে। দুর্গাপুর থার্মাল পাওয়ার স্টেশন বা ডিটিপিএস এর স্থানীয় বেকার যুবক যুবতীদের কাজের দাবিতে দুর্গাপুর পশ্চিমের বিধায়ক বিজেপি নেতা লক্ষণ খুড়ুইয়ের নেতৃত্বে মিছিল করে আজ কারখানার সামনে বিক্ষোভ দেখানো হয়। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। দুর্গাপুর থানার পুলিশ ও তাপবিদ্যুৎ কেন্দ্রের সিআইএসএফ জওয়ানরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিশ্বের সেরা 10টি বিমানবন্দরের তালিকায় জায়গা পেল কলকাতা বিমানবন্দর। মাঝারি আকারের বিমানবন্দরগুলির মধ্যে 9ম স্থানে রয়েছে কলকাতার নেতাজি সুভাষচন্দ্র আন্তর্জাতিক বিমানবন্দর। এছাড়া দেশের মধ্যে দ্বিতীয় লাভজনক বিমানবন্দরও হয়েছে কলকাতা। অন্যদিকে পুনের এক সংস্থাকে হারিয়ে বছরের শুরুতেই সুন্দরবনের মধুর ভৌগোলিক পরিচয় জ্ঞাপক জিআই সত্ত্ব পেল পশ্চিমবঙ্গ। একই সঙ্গে বাংলার আরও 4টি শিল্পকে জিআই সত্ত্ব দেওয়া হয়েছে বলে প্রশাসনিক সূত্রে জানা গেছে। গরদ, কোরিয়াল, টাঙ্গাইল শাড়ি ও উত্তরবঙ্গের জলপাইগুড়ির সুগন্ধি কালো নুনিয়া চাল সেই তালিকায় রয়েছেন। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই জিআই ট্যাগের স্বীকৃতি মেলায় শিল্পীদের শুভেচ্ছা জানিয়েছেন। ব্যারাকপুর স্টেডিয়ামে আজ অনূর্ধ্ব-17 যুবলীগ ফুটবলে ইস্টবেঙ্গল 3-2 গোলে ওড়িশা এফসিকে হারিয়ে দিয়েছে। ইস্টবেঙ্গলের পক্ষে গুণরাজ সিং, দেবজিৎ রায়, দীপু সর্দার গোল করেন।
ওড়িশা এফসির শঙ্খ হেবরম ও আকাশ খালকো গোল করেছেন। ইন্ডিয়ান উমেন লিগের ম্যাচে আজ ইস্টবেঙ্গল 1 গোলে হোপস এফসির কাছে পরাজিত হয়েছে। স্থানীয় সংবাদ শেষ হলো।